দেশে ফিরল ওসমান হাদির মরদেহ, রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। বিচার দাবিতে শাহবাগে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ভারত বিরোধী কথা বলার কারণে এই ভারতের যেই গোষ্ঠীটা আছে ফ্যাসিস্টটা, তাদের সাথে মিলে আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করে। হাদিকে যারা মেরেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদেরকে শাহবাগে যেন ফাঁসি না দিতে পারে, আমরা এই রাজপথ ছাড়ছি না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। দিতে পারছেন বিশেষ চিকিৎসা। আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। নাগরিকত্ব আইন কঠোর করতে গিয়ে হোঁচট খেল পর্তুগাল সরকার। কিছু ধারা আটকে দিলেও আদালত করতে হবে সংশোধন। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে করে দেশে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার বিকেল 5:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তার মরদেহ নিয়ে ঢাকায় অবতরণ করে। পরিবারের ইচ্ছায় কবি নজরুলের পাশে সমাহিত হবেন বিদ্রোহী ওসমান হাদি। 7 দিন আগে পুরানো পল্টনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গুলিতে গুরুতর আহত হন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে সিঙ্গাপুর ছাড়লেন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। বাংলাদেশ সময় দুপুর 2:03 চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী ফ্লাইটটি। বিকেল 5:15 দিকে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG385 ফ্লাইটটি। বিমানবন্দরে লাল সবুজের কফিনবন্দি হাদির মরদেহ গ্রহণ করেন বিএনপি, জামাত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের নেতারা। কফিনে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন তারা। শাহজালাল বিমানবন্দরে 8 নম্বর গেটে তখনও অপেক্ষায় ইনকিলাব মঞ্চের তার সহযোদ্ধারা। বিমানবন্দর থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শুক্রবার রাতে সেখানে রাখা হবে কফিন। এই যে জুলাইয়ের সমস্ত শক্তি আজকে যারা একত্রিত হয়েছি, এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে শপথ নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে চাই। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে হবে নামাজের জানাজা। পরিবারের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুলের পাশে সমাহিত হবেন বিদ্রোহী ওসমান হাদি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আজ সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধা ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে শুক্রবার দিনভর হাদির হত্যার বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাহবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ক্ষুব্ধ ছাত্র জনতা। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ক্ষোভ বাড়ছে ছাত্র জনতার। বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাহবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। 24 রক্ত দিয়েছি, নতুন করে স্বাধীনতা এনেছে, আমাদের এই স্বাধীনতা হারাতে দেব না ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের খবর হবে। তাদের আশঙ্কা, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে জুলাই যোদ্ধা সহ আন্দোলনের সম্মুখ সারির নেতাকর্মীরা আরো ঝুঁকির মুখে পড়বেন। তাকে যে খুন করলো, কিভাবে দ্রুত পালালো, এটার জবাব দিতে হবে পুলিশকে। যদি সরকার পদক্ষেপ নিত তাহলে আমার ভাইকে কোনোভাবে হত্যা করতে পারতো না তারা। জানাজার পর আবারও শাহবাগ অবরুদ্ধ করে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আগামীকাল যে জানাজা হবে বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেটি হবে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ বিক্ষুব্ধ একটি সমাবেশ। যে সমাবেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ সহ লীগের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস এবং অবস্থান জানান দেব ইনশাআল্লাহ।
শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে হাদির প্রথম নামাজে জানাজা। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর বিশেষ এই দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সকল মসজিদেও এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সব প্রতিষ্ঠানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তাও প্রকাশ করা হয়। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ওসমান হাদির মৃত্যুতে দেশে বিদেশে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুব নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সামনে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি আরও অস্থির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডয়েচে ভেলে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা তার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। হাদি ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। বিবিসির প্রতিবেদনেও শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের সহিংসতা প্রকাশ করা হয়েছে। একই সময় সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়াও সিএনএন, আল আরাবিয়া ও দ্য সান মালয়েশিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। পাকিস্তানের দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতের দ্য টেলিগ্রাফ ও এনডিটিভির মতো সংবাদ মাধ্যমেও গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। চন্দ্রা, নিউজ 24। আগের চেয়ে বেশি স্থিতিশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা। ব্রিফিংয়ে এমন তথ্য দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ আরও জানান, ওনার অবস্থার অবনতি ঘটেনি। ওটিতে ছোট একটি প্রসিডিউর করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তিনি সফলভাবে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন। শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস হাতে পান তিনি। এর আগে বৃহস্পতিবার ট্রাভেল পাসের জন্য তারেক রহমান হাইকমিশনে আবেদন করেছিলেন। জানা গেছে, রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি তারেক রহমান। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে। নাগরিকত্ব আইন পরিবর্তন করতে গিয়ে হোঁচট খেল পর্তুগাল সরকার। গণমাধ্যমে তথ্য বলছে, দেশটির নাগরিকত্ব পাওয়ার শর্ত আরও কঠোর করতে ডানপন্থী জোট সরকারের সমর্থনে পার্লামেন্টে আইন পাশ হয়। তবে এর একাধিক ধারা বাতিল করেছেন দেশটির সাংবিধানিক আদালত। আইনটি আবার পার্লামেন্টে ফেরত পাঠানো হচ্ছে এবং সংশোধনের পর নতুন করে ভোটাভুটির প্রয়োজন হবে বলেও জানানো হয়। শিল্প খাতে নিয়োজিত বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব। এবার ইকামা বা ওয়ার্ক পারমিট ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। শিল্প খাতে গতি আনতে ও বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে একের পর এক বড় উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। এর ধারাবাহিকতায় এবার বিদেশি কর্মীদের জন্য আরও এক সুখবর দিল দেশটি।
যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শিল্প খাতে নিয়োজিত বিদেশি কর্মীদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ বলেন, ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালনা ব্যয় কমবে। এই সিদ্ধান্ত বিশ্ববাজারে সৌদি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে বলেও মনে করছেন তিনি। তেল নির্ভরতা কমিয়ে অন্য পণ্যের রপ্তানি বিস্তার ঘটাতে সহায়ক হবে বলেও জানান তিনি। সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভিশন 2030-এর লক্ষ্য বাস্তবায়নে সৌদি আরব ধীরে ধীরে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলছে। শিল্প খাতে বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি আকৃষ্ট করতেই এই নীতিগত পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আলোচনা পর্বে রাষ্ট্রদূত নূরি হেলাল সাইফুর রহমান বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা 2 লাখ মা বোনকে স্মরণ করেন। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা কারিকুলামের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল রকিবুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টরস চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইব সহ আরও অনেকে। এ সময় প্রবাসী শিক্ষার্থীরা নাটক বিজয় 71 মঞ্চায়ন করেন, যেখানে দর্শকদের ব্যাপক প্রশংসা করায় তারা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে লেবাননে চলছে ব্যাপক প্রস্তুতি। বৈরুত সহ দেশটির গুরুত্বপূর্ণ স্থান ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। বড়দিনের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতা পোপ লিওর লেবানন সফর। বড়দিনের উৎসব পালনের পূর্ব প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ মিলন খান। লেবানন সহ সারা বিশ্বকে কেন্দ্র করে সবচেয়ে খ্রিস্ট ধর্ম অবলম্বনকারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন, এটি কিন্তু উদযাপন হতে যাচ্ছে। রাজধানী বেইরুত সহ দেশের বিভিন্ন শহর ও জনপদ ইতিমধ্যে সেজে উঠেছে চোখ ধাঁধানো আলোকসজ্জা ও নান্দনিক সজ্জায়। রাত নামলেই পুরো শহর রূপ নিচ্ছে এক আলোকসজ্জার উৎসবের নগরীতে। বড়দিন উপলক্ষে চার্চগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লেবাননের প্রশাসন বড়দিন উপলক্ষে চার্চ, জনসমাগমস্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। অর্থনৈতিক সংকট ও আঞ্চলিক অস্থিরতার মধ্যেও বড়দিনের আনন্দ ধরে রাখতে চেষ্টা করছে সাধারণ মানুষ। সব মিলিয়ে লেবাননে 25শে ডিসেম্বরকে সামনে রেখে এই মুহূর্তে চলছে একটি সম্প্রীতির আবহাওয়া, যেখানে লেবাননের খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীরা সহ সব ধর্মের লোকেরা এই উৎসবে যেন আনন্দে মেতে উঠেছে। লেবাননের বেইরুত থেকে মিলন খান, নিউজ 24। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এ সময় সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদির ওপর হামলাকে জাতীয় নির্বাচন অনিশ্চিতের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের সহিংসতা ঘটানো হচ্ছে। এ সময় তথাকথিত অপশক্তিকে রুখতে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রথম আলো ও ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় এবং গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। একজন উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। কর্মরত সাংবাদিকদের
জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে এই পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। নির্বাচন বানচাল করতে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ও দেশি বিদেশি চক্রান্তকারীরা হাদির মৃত্যুকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তা দেশের জনগণ চিহ্নিত করেছে। এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যমে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাকরুদ্ধ গোটা জাতি। তার মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সারা দেশে বিচ্ছিন্নভাবে হামলার পেছনে সুগভীর চক্রান্ত আছে বলছে বিএনপি। কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়ি করে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি জানান, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ভেতরে ও বাইরে সক্রিয় পতিত ফ্যাসিবাদী শক্তি গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। এদিকে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠনের নেতারা। সেই সঙ্গে হাদির হত্যাকাণ্ড কেন্দ্র করে নৈরাজ্যকারীদেরও বিচারের আহ্বান ছাত্রদলের। আমরা যখন একটি জাতীয় নির্বাচনের দিকে একদম এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই শরীফ ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা চলমান রয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি দেন ছাত্রদল নেতৃবৃন্দ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নুরুল কবিরের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল বাতিল করে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। অবস্থান কর্মসূচিতে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। নুরুল কবির সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ, তাদেরকে এজাহার করা হয়েছিল, ওনাদের চুল ধরে টান দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। সাথে সাথে নিন্দা জ্ঞাপন করছি এই আন্দোলনে অনেকে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়া ও ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিন্দা জানিয়ে রাখলাম। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনে বিজয়ী হলে জামায়াত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন যুক্তরাজ্যে সফররত জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মিট দ্য প্রেস অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সরকার গঠন, গণতন্ত্র, প্রবাসী ভোটাধিকার সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন জামায়াত আমির। ইলেকশনে যারাই পার্টিসিপেট করবে সকল স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো আসেন, কিন্তু শর্ত দুটো।
এই শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে তাকে ওয়াদা করতে হবে সেই দলটাকে তারা নিজেরা করাপশন করবেন না এবং কোনো করাপশনকে তারা প্রশ্রয় দেবে। 2 নম্বর শর্ত হচ্ছে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, এখানে কেউ কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন করতে পারবে। এই দুইটা যারা মানবেন তাদেরকে অনুষ্ঠিত করছে। টানা 2 আসরে যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশকে এবার থামতে হলো সেমিফাইনালে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে 8 উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন আজিজুল হাকিম তামিমরা। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের হার সেমির মঞ্চে। পাকিস্তান যুবাদের সাথে কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাংলার তরুণরা। 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরে আরব আমিরাত অধ্যায় শেষ হলো তাদের। বৃষ্টির কারণে 27 ওভারে নেমে আসে ম্যাচ। শুরুটা মন্দ হয়নি জাওয়াত আবরার ও রিফাত বেগের। 24 রানে রিফাতের বিদায়ে ছন্দপতন শুরু। সঙ্গীর পথ ধরে সাজঘরে আবরার। ক্যাপ্টেন আজিজুল তামিমও নরবরে ব্যাটিংয়ে উইকেট দিয়ে আসেন 20 রানে। কামাল সিদ্দিকী, মোহাম্মদ আবদুল্লাহ, শেখ পারভেজ জীবন কিংবা ফরিদ হাসান কেউই পারেননি 2 অঙ্ক স্পর্শ করতে। সামিউন বশিরের এক প্রান্ত আগলে খেলা 33 রানে ভর করে স্কোরবোর্ডে 121 রান তোলে বাংলার যুবারা। জবাবে শুরুর ওভারটা ভালো করে তুলে নেন হামজার উইকেট। এরপরই ছন্দপতন। বাংলাদেশি বোলারদের এলোমেলো বোলিংয়ে পাকিস্তানে 2 ব্যাটারের 85 রানে পার্টনারশিপ, তাও মাত্র 57 বলে। ওসমান ফিরলে ভাঙে সেই জুটি। তারপর সমীর মিনহাজের 69 রানে 63 বল হাতে থাকতে জয় তুলে নেয় ইমরান খান, ওয়াসিম আকরামের উত্তরসূরিরা। রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। শুভদেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।